কেস বলছি। এই কেসটা বেসিক্যালি একটা ওসিডি কেস। ওসিডি তো আমরা বুঝি, তাই না? ওসিডি বলতে আমরা কি বুঝি? এক লাইনে যদি বলি, একটা উদাহরণ দিই। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। স্যার মনে করেন বারবার চুল ছিঁড়ছে নিজের অজান্তেই, হ্যাঁ, বারবার হাত অথবা ধুচ্ছে। বারবার পরিষ্কার হাত ধুচ্ছে, এই বারবার ধুতেই আছে, পানি ঢালতেই আছে। এই আমরা এই সূচিবাহিতাকে ওসিডির একটা অংশ ভাবি, তাই না? তো যাক, আমার পরিচিত একজন হোমিও ডাক্তার, সিনিয়র মানুষ, তিনি আমাকে ফোন দিলেন। তো খুব ভীত সন্ত্রস্ত, অ্যাংজাইটি নিয়ে তিনি বলছেন যে, ভাইজান আমি খুব সমস্যার মধ্যে পড়েছি। কুকুর দেখলে আমার খুব আতঙ্ক হচ্ছে, সব সময় মনে হচ্ছে ভয় হয়, এই বুঝি কুকুর আমাকে কামড়ে দিবে। তো উনি বেসিক্যালি, ওনাকে আমি অনেকবারই বলেছি যে আপনি আমাদের মতো নিয়ে করেন। তো উনি ওই অত পছন্দ করেন না। উনি বেসিক্যালি ওই যে বিভিন্ন প্যাটার্ন তো না, কম্বিনেশন মেডিসিন, ওই যে আর সিরিজের যে মেডিসিন গুলো আছে, এগুলো উনি খুব ভালো বোঝেন। আমিও মাঝে মধ্যে কোনো কিছু হলে বলে, ভাই কি আছে বলে, মানে সে খুব ভালো করে বলতে পারে, এইটা হলো এর সাথে এটা, ওর সাথে এটা, এত খাওয়ান, এরকম করে। তো যাক, সেটা আলাদা হিসাব। তো উনি বলতেছেন আমি ওই রকম আর কত 184 না কত যেন এটা খেলাম। ওইটা বেসিক্যালি অ্যান্টি স্ট্রেস, এগুলো তো আসলে এক ধরনের স্ট্রেস, অ্যাংজাইটি বা বলেন, এটা এক ধরনের স্ট্রেস তৈরি করে। তো ওই টাইপের মেডিসিন খেলে নাকি ভালো হয়। তো বলে যে আমি ওই রকম অ্যান্টি স্ট্রেস ড্রপ 2টা ফাইল খেলাম, তারপরে ওটা তো জার্মানির খেলাম, তারপরে ইন্ডিয়ান কোন কোম্পানির ওই নামটা বলতেছিলাম, আমার তো মনে নেই। তো সেই কম্বিনেশন কয়েকটা ওষুধ খেলাম, কিছুতেই কিছু হলো না। দিন দিন অশান্তি বেড়ে চলছে, খুব মৃত্যু ভয় লাগে, এই মনে হয় আমার কিছু হয়ে গেল, খুব অস্থির লাগে, সারাক্ষণ শুধু পা সহ শরীর, পা দেখতেছে কাপড় ছেড়ে, শরীরে বিভিন্ন জায়গা পরীক্ষা করে দেখি যে কুকুর কামড়ায় দিয়েছে কিনা, কোনো আশ্রয় দিল কিনা, আদতেও হয়তো কামড় দেয়নি। কি করা যায় বলেন তো? আমাকে বলছে কি করা যায় বলেন তো। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ ধরে বিছানায় থাকি, বিছানায় খুঁজি যে কুকুরের বাচ্চা কাচ্চা আছে কিনা, কুকুরের ছানা আছে কিনা, কাঁথা চাদর বারবার ঝেড়ে ঝেড়ে দেখি, তোষকের নিচে দেখি, খাটের তলে দেখি, বালিশের খোল কভার খুলে খোল উলটপালট করে দেখি যে কুকুরের বাচ্চা আবার ঢুকে গেল নাকি। কাপড় পরার সময় একদম এইভাবে কাপড় চিপে চিপে দেখি যে কুকুরের বাচ্চার মধ্যে ঢুকে গেছে নাকি। প্যান্ট, জামা, গেঞ্জি, জাঙ্গিয়া এসব বারবার করে ঝাড়তে থাকি এবং চিপে চিপে দেখি, তারপরে পরি। খালি সন্দেহ হয় ওই সবের মধ্যে কুকুরের বাচ্চা ঢুকে গেছে নাকি। কি করা যায় বলেন তো? রুগীর একটু পর পর ডায়লগ, কি করা যায় বলেন তো, ভালোই লাগে। তো মানে পেশেন্ট খুব অশান্তিতে আছে ডেফিনেটলি, খুব দ্রুত, আমি যে কথাগুলো তো আমার মতন করে বললাম, কিন্তু পেশেন্ট খুবই এক নিঃশ্বাসে বলে ফেলছে, এক নাগারে কথাগুলো বলতেছিল এবং অ্যাংজাইটি ভরা টোনে। কি করা যায় বলেন তো, বারবার এই করতে হচ্ছে। তো উনি বলতেছেন যে টিউবওয়েলে হাত মুখ ধুচ্ছি, পেছনে বারবার ঘুরে দেখি যে কুকুরের বাচ্চা এসে গেল নাকি, আশেপাশে কুকুরের বাচ্চা আসলো নাকি, আমার হাত পা আবার চেটে দিল নাকি, খুব অশান্তি ভোগ করছি, কি করা যায় বলেন তো। তো আমি বললাম যে কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো? তো বলতেছে যে মাস 3 আগে আমার কাছে একটা পেশেন্ট আসছে, একটু মফস্বলে, তো উনি পশু পাখিরও ওষুধ দেন। তো বলছে যে আমার একটা পেশেন্ট, সে তার পোষা কুকুরের বাচ্চাকে নিয়ে আসছে চিকিৎসা করার জন্য। হঠাৎ আমার কাছে মনে হলো যে এই কুকুরটাকে তো আমি কিছুক্ষণ আগে আমার পিছনে দেখেছিলাম, হ্যাঁ, এটা এটাই সেটা নাকি, এটা আবার আমাকে কিছু করলো নাকি, হ্যাঁ, এটা পাগলা কুকুর না তো, মানে সে দেখার পরে তার মনের মধ্যে সন্দেহগুলো তৈরি হলো। তো উনি বলতেছেন যে তখন থেকে আমার মনের মধ্যে এই সন্দেহের সূচনা হলো। তারপর থেকে প্রতিদিন শুধু কুকুরের আতঙ্ক, জলাতঙ্ক না, কিন্তু কুকুরের আতঙ্ক। চেম্বারে গিয়ে শুধু পা দেখি, বাড়িতে গিয়েও তাই করি।
তো আমার মিসেস বললো যে আপনার সাথে একটু আলোচনা করতে। কি করা যায় বলুন তো? রাস্তা দিয়ে যাই আর বারবার পিছনে ফিরে দেখি কুকুরের গায়ের উপরে পা দিয়ে আবার আসলাম কিনা, মানে পা পাড়া দিলাম কিনা কুকুরের গায়ে। ওখানে কুকুর শুয়েছিল না তো, কুকুর আমাকে আবার কামড় দিল নাকি? এতে এরকম তো হতেই পারে যে কোনো সময়। আবার জোর করে ভাবি যে ওদিকে তাকাবো না, তখন আমার একদম ওদিকে মানে বারবার পিছনে তাকাই, তো তখন তার মনে হয় যে আমি বারবার এরকম করে পিছনে তাকাবো না। তো যখন না আমি তাকাবো না, এবার এরকম কমেন্ট যখন দেয়, তখন সে বলতেছে, তখন আমার দম বন্ধ হয়ে আসে, খুব হাঁসফাঁস লাগে। পিছনে দেখলাম না, সত্যি সত্যি যদি কুকুর থেকে থাকে তাহলে আমার কি হবে? যদি কিছু হয়ে যায়, খুব অশান্তি, কি করব? একটু বলেন তো, কি করা যায় একটু বলেন তো তার ডাইরেক্ট। তো আবার পেশেন্ট যখন আসছে, মানে উনি বলতেছেন যে আমার কাছে যখন পেশেন্ট আসছে, তখন কিন্তু ঠিক মতো আমি পেশেন্ট দেখছি। পেশেন্ট চলে গেল, অমনি টর্চ লাইট দিয়ে পা দেখা শুরু করলাম। আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমি খালি পা পরীক্ষা করি, খুঁটিয়ে খুঁটিয়ে দেখি যে ঠিক মতো দেখলাম কিনা। আবার দেখি, খুব অশান্তি লাগে, খুব মৃত্যু ভয় হয়। মাথার মধ্যে সব সময় কুকুরের চিন্তা, এই বোধহয় আমাকে কুকুর কামড়াতে আসলো। বিকালের দিকে যখন চেম্বারের দরজা খুলি, দরজার সামনে তখন মানে গ্রামের দিকে যে মাটি ইয়ে, তো তো গ্রামগঞ্জে কি হয়, দোকানের শাটার খোলার পরে কি করে, পানি ছিটাই। তো বলতেছে যে আমি যখন চেম্বারের দরজা খুলি, যে একটু সামনে পানি ছিটাই, এটা তো ভয় লাগে। ওখানে কুকুর বসে আছে নাকি, আবার কামড় দিবে বোধহয়। রাস্তায় কুকুর দেখলে আমি এড়িয়ে চলি, তীক্ষ্ণ দৃষ্টিতে কুকুরের উপরে চোখ রাখি। তাও মনে হয় যে আমার পাটা কুকুরের কাছে চলে গেল নাকি, তখনই কামড় দেয়নি তো। কি করা যায় বলুন তো? বাড়িতে ঢোকার আগে 4-5 বার একই জায়গায় ঘুরে ঘুরে দেখি যে কুকুর আছে নাকি। বাড়ি থেকে আমার পরিবারের লোকজন এগুলো দেখে, আর বাড়িতে গেলে খুব বকাবকি করে। আমি ভাবি এটা ঠিক হচ্ছে না, কিন্তু না করেও তো পারি না। হয়তো ভাববেন যে আমার ব্রেন খারাপ হয়ে গেছে, তাই না? না, না, আমার ব্রেন কিন্তু খারাপ হয়নি। হ্যাঁ, তাহলে আমি পেশেন্ট কিভাবে দেখতে পারতাম? আমি তো পেশেন্ট ঠিকই দেখছি, দিব্যি দেখতেছি। আতঙ্ক শুধু কুকুর আর কুকুরের। খালি মনে হয় এই বোধহয় কুকুর আমাকে কামড়ে দিল। চেম্বারে এসে বসতে পারি না, বেশিরভাগ সময় দাঁড়িয়ে থাকি। টর্চ দিয়ে সব সময় টেবিলের নিচে দেখি, চেয়ারের নিচে দেখি, বারবার পা দেখি। পেশেন্ট এসে পড়লে তারা বলে, কি দেখেন ডাক্তার সাহেব, কি দেখেন? আমি বলি, না, 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 কিছু না। তো তাকে বললাম যে আপনি কি কখনো কুকুরের কামড় খাইছিলেন এর আগে? বলছে না। তবে কুকুর আর সাপের ভয় আমার মধ্যে লেগেই থাকে, কিন্তু ইদানিং সেটা চরমে পৌঁছায় গেছে। সেদিন আমি একটু আমার বাড়ির সামনের মাঠ আছে, সেখানে খালি পায়ে হাঁটছিলাম। পরে মনে হলো যে কুকুরের লালা তো মাঠে পড়েছিল, সেখান থেকে আবার রেবিস হয়ে গেল নাকি। হ্যাঁ, রেবিস টেবিস হয়ে গেল নাকি, আতঙ্কে ঘুম ভাঙার পরে সকালবেলায় এই আতঙ্কটা বেশি হয়। সকালে টয়লেটে গিয়ে বারবার দেখি যে টয়লেটের ঢোকার আগেও দেখি, বের হওয়ার পরেও দেখি। 1 ঘন্টা লাগে আমার এসব করতে। বারবার দেখি ওর মধ্যে কুকুর আছে কিনা। 2 বার, 4 বার, 10 বার দেখেও শান্ত হয় না। অসংখ্যবার, হাজার বার খুঁজে খুঁজে দেখি। খুব অশান্তি লাগে ভাইজান। আমি কি করব এর থেকে মুক্তি পাবো? কিভাবে মুক্তি পাবো? হ্যাঁ, তো পেশেন্ট এই কথা বলতে বলতে প্রচন্ড ভয় উৎকণ্ঠা নিয়ে তো কথা বলতে প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল যে ভাইজান কিভাবে এখান থেকে মুক্তি পাবো। গলা পুরো ভেঙে আসলো। ছোট্ট জিনিস। হ্যাঁ, তো এই ভদ্রলোককে ইস্টামোনিয়াম 200 একটা ডোজ দেওয়া হয়েছিল। বললো যে আপনি খাই নেন, আর আমাকে 7 দিন পরে জানায়েন। তো উনি 3 দিন পরে ফোন দিলেন, 3-4 দিন পরে ফোন দিলেন, দিয়ে বললো যে ওষুধ খাইলাম। খাওয়ার পরে পরের দিন বা 2 দিন পর থেকে আমার এখন চেম্বারে যেতে, আগে যে বারবার ঘুরে ঘুরে দেখতাম যে পিছনে কুকুর আছে কিনা, সেটা তাকাতে হচ্ছে না। আগে তো চেম্বার যাওয়ার পথে বারবার তাকাতাম, না তাকায় থাকতে পারতাম না, না তাকালে মনে তো দম বন্ধ হয়ে আসবে। হ্যাঁ, কিন্তু এখন আর ওটা হচ্ছে না, বাড়ি থেকে বাড়ায় চেম্বারে চলে যাচ্ছে। কিন্তু সকালে বিছানার মধ্যে কুকুরের বাচ্চা আছে কিনা, জামা কাপড়
মধ্যে ঢুকে গেল কিনা, এই যে টিপে টিপে দেখা, টয়লেটে ঢোকার আগে বারবার দেখা, এই যে আগে তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো, এখন অতবার লাগে না, এখন দেখি 10-15 মিনিট দেখা লাগে। তো আমার মনে হচ্ছে যে দেখার পরিমাণটা কমেছে, আর বাড়ি থেকে যেটা চেম্বারে যাওয়ার পথে বারবার সেটা আর এখন ইয়ে হয় না, ওইরকম হয় না। তার মানে তাকে ওষুধ দিয়ে রেসপন্স হলো, তো বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনাকে তো আর প্লাসিবো দিতে পারছি না, আপনি ওয়েট করেন, আপনি সপ্তাহখানিক দেখেন, আমাকে 2 সপ্তাহ পরে ফোন দেন। তো যাক 2 সপ্তাহ আগে পরে সে ফোন দিল, দিয়ে বলল যে চেম্বারে আগে রুগী দেখতাম, রুগী না থাকলে আমি বসে থাকতে পারতাম না, দাঁড়াতে হতো, ভয় পেতাম, টেবিল চেয়ারের নিচে কি আছে, এদিক ওদিক কি আছে, এই যে দেখা দেখি এগুলো বলা যায় যে 50% নাই, আর রুগী না থাকলে আমি বুঝতে পারছি, রেসপন্স করছি, ঠিক আছে। খালি এদিক ওদিক তাকাতাম, কুকুর আসলো কিনা, হ্যাঁ, অনেক সময় পেশেন্টও বুঝে ফেলতো যে ডাক্তার সাহেবের তো আচরণ পরিবর্তন হয়ে গেছে। তো এই জিনিসগুলো অনেকখানি কমে গেছে, মৃত্যু ভয়টা যেটা হতো, ওই যে সন্দেহ হতো, সেগুলা এখনো আছে, তবে অনেকটা কম। তো তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি আবার রিপিট করেন 1 ডোজ, হ্যাঁ, দিয়ে আমাকে 1 মাস পরে জানায়। তো তিনি রিপিট করলেন, করে আবার 1 মাস পরে আমাকে ফোন দিলেন, তখন বললো যে টয়লেটে যে খোঁজাখুঁজি, তারপরে ওই যে জামা কাপড়ের যে বিষয়গুলো, ওগুলা একদম কমে গেছে, মাঝে মধ্যে একটু মনের মধ্যে আসে, তখন একটু করে দেখি। তো তবে ওই যে কিছুটা ভয় এখনো আছে, হ্যাঁ। তো তাকে বললাম যে তাহলে এক কাজ করেন, আপনি 1M খান। 1M খাইলো 1 মাস পরে, খাওয়ার পরে মোটামুটি সে মোটামুটি আর কি ঠিক আছে। এখন পটেন্সির ব্যাপারে বললেন যে আপনি তার একটু প্লাসিবো দিতে পারতেন বা ইয়ে, কিন্তু হয় কি কিছু কিছু পেশেন্ট যারা ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিডে থাকে বা ওই রিলেটেড অ্যাসিস্ট চায়, হেল্পে চায়, তাদেরকে প্লাসিবো দেওয়াটা খুব জরুরি। এখন দিনাকে তো আমি দিতে পারছি না, সে আসছেও না, তো এই কারণে তাকে আমি ওই 200 ডোজটা 15 দিন পর আমি হয়তো দিতাম না, যেহেতু খুব ইয়ে করলে ওনারা আছে আরেকটা ডোজ খান। আর 1M টা দিলাম কারণ সে ওই স্টেট থেকে বাড়াতে পারছিল না, একটা জায়গায় সে থেকে যাচ্ছিল, এই কারণে পরের পটেন্সি দেওয়া হলো। পরের পটেন্সিতে সে একদম তার মেন্টাল যে অ্যাংজাইটি, তারপরে যে ওসিডি, এটা তো ওয়ান কাইন্ড অফ ওসিডি, সেই ওসিডির বিষয়টা সে সেখান থেকে সে বাড়িয়ে গেল। বুঝতে পারছেন এই কেসটা? কি বুঝতে পারছেন আমি কি বললাম? খুবই সিম্পল একটা কেস, হ্যাঁ। আমরা যদি এই কেসটা পেশেন্ট কি ফিল করছে, তার ফিলিং পোরশন থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা ফার্স্ট কি বিষয় পাবো, রোগীর মধ্যে কি কি আছে, তার মনের মধ্যে কি চলছিল? ভয় স্যার, ভয়, একটা আতঙ্ক, একটা আতঙ্কের একটা ইমেজ ঢুকে গেছে আহত ওই কুকুরটা দেখার পর থেকে, তাই না? তার মধ্যে থটটা থেকে গেছে, পারসিস্ট করতেছে, ভয় আতঙ্ক ছবিটা তার মধ্যে থেকে গেছে, হ্যাঁ। তো আমরা টোটাল কেসটাকে যদি খুব সংক্ষেপ করি, মানে সারাংশ বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের চোখে কি দেখতে পাচ্ছি, একটা আতঙ্কগ্রস্ত রোগী, একটা অসহায়, কি করা যায় ভাই বলেন তো, কি করা যায় ভাই বলেন তো, বারবার বলতেছিল না, মানে এতটাই অসহায়, বারবার সে জিজ্ঞাসা করছিল, খুব অশান্তিতে আছে ভাই, কি করা যায় বলেন তো। না হলেও এই কথাটা সে, আমি তো অল্প বললাম, না হলেও সে 15-20 বার বলেছে, কি করা যায় বলেন তো। তো একদিকে তার প্রচন্ড উৎকণ্ঠা, ভয়, একদম রেস্টলেস একটা অবস্থা, তাই না, আনরেস্ট একটা অবস্থা, অন্যদিকে তার মধ্যে হেল্পলেসনেস, কি করা যায় ভাই বলেন তো। মানে এই বিষয়টা তাকে বারবার, লাস্টের দিকে সে ডেলিরিয়াম ক্রাইং, সে উন্মাদের দিকে সে চলে যাচ্ছিল, তাই না, উন্মাদ হয়ে যাচ্ছিল। একদিকে সে ভাবছে যা করছে এটা ঠিক না, আমি তাকাবো না, বারবার বললো না যে যাওয়ার সময় আমি মনে করছি তাকাবো না, এইভাবে কুকুর খোঁজাটা ঠিক হচ্ছে না, কিন্তু সে সেটা না করেও পারছিল না। ওসিডিতে তো তাই হয়, তাই না, রুগী বারবার মনে করে যে না আমার হাত তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তারপরে আবার না, একদম নোংরা লেগে আছে, আবার ধুচ্ছে, আবার কিছুক্ষণ পরে ময়লা হচ্ছে, আবার ধুচ্ছে, এই আমার এখানে একটু ময়লা লেগে গেল না,
ঝাড়ছে বারবার, এটি হলো ওসিডি, মানে মনের মধ্যে রিপিট হয়। ওই যে কি বলে, আমরা ক্যাসেট প্লেয়ারে আমাদের একটা বটন ছিল লুপ, ওটা চাপলেও একই জিনিস বারবার ঘুরে, তো ওসিডিতে ওই লুপের মতন চলতে থাকে। যতই সে জোর করুক সেখান থেকে সে বের হতে চাচ্ছে কিন্তু বের হতে পারে না, তখন কি হয়, তার দম বন্ধ হয়ে আসে, সে অসহায় হয়ে পড়ে যায়। তো এই রোগী বারবার বলছিল কি করা যায়, কি করা যায়, মানে বেসিক্যালি সে আমার কাছ থেকে কি হেল্প চাচ্ছিল, তাই না? কি করা যায় বলেন তো ভাই? বারবার বলতেছে, বারবার বলতেছে, এই বারবার বলে একই কথা, যখন রোগী বারবার বলে, এবং এই বারবারটা হচ্ছে বলা যায় একটা অপ্রকৃত অবস্থার মতন। হ্যাঁ, সুস্থ মানুষ তো ওই বারবার একই কথা বলে না, না বলে? সুস্থ মানুষ কিন্তু বারবার একই কথা বলবে না। সে বারবার করতেছিল, এই বারবার বলা মানে সুস্থ স্বাভাবিক অবস্থা থেকে সে লাইনচ্যুত অবস্থায় চলে গেছে, তাই না? তার মানে কি হলো, ডেলিরিয়াম হলো, ডেলিরিয়াম। তার মানে তার এই অবস্থাটা হচ্ছে ডেলিরিয়াস অবস্থা। এবং সে কি করা যায় বলেন তো ভাই, কি করা যায়, মানে অ্যাকচুয়ালি সে আমার কাছ থেকে কি চাচ্ছে, ডেলিরিয়াম হেল্প ফর, হ্যাঁ ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর, হেল্প ফর, এক্স্যাক্টলি। তাহলে এটাই হলো কেসের মূল ফিলিংস, ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর। কি বুঝতে পারছেন? বোঝা যায়? বোঝা যায়। আমি খুব ভেঙে ভেঙে বললাম এই রুব্রিক্সটা। ডেলিরিয়াম কেন নিলাম? বারবার একই কথা বলছিল, কি করা যায় স্যার, কি করা যায়? একবার বললেই তো হয়, বারবার বারবার বললাম না, 50 বার বলছে। তার মানে সুস্থ স্বাভাবিক মানুষ তো একবার রিপিট করে না। আতঙ্কগ্রস্ত লোক যে ডেলিরিয়ামের মধ্যে আছে, তাহলে ডেলিরিয়াম হচ্ছে সুস্থ স্বাভাবিক অবস্থা থেকে লাইনচ্যুত যখন হয়ে যায়। আর আমাকে কিছু করেন ভাই, ভাই দেখেন না কি করা যায়, কি করা যায় ভাই বলেন, কি করা যায়, মানে এটা ক্রাইং, ক্রাইং মানে শুধু কান্না না, মানে ক্রাইং মানে কি ভেঙে ফেলা, ভেঙে যাওয়া, তাই না? আমি ক্রাইং এর অর্থ বলেছিলাম না, যখন সে নিজেকে ধরে রাখতে পারে না, সেটা হলো টোটালি ব্রেকডাউন হয়ে যাচ্ছে ক্রাইং। তাহলে ডেলিরিয়াম ক্রাইং ফর কি বুঝতে পারলেন? আমি এটা আবার ভালো করে বোঝাবো, অসুবিধা নাই, কেসের আঙ্গিকে আপনারা বোঝেন। এটা মূলত এই কেসটার মেইন ফিলিং, কোর জায়গা। এবার এর সাথে আমরা কিছু একদম সুপারফিশিয়াল লেভেলে যে সে যা বলতেছে এই বিষয়গুলো নিয়ে আমরা যদি রুব্রিক্স যোগ করি, রুব্রিক্স মানে তার ক্যারেক্টার, তার আচরণ, সেগুলাকে যদি আমরা যোগ করি, যেমন কি সে কুকুর ভয় পাচ্ছে, সে ভাবছে যে কুকুর বোধহয় তাকে কামড় দিবে, তাই না? সে ভাবছিল না যে কুকুর মনে হয় কুকুরের বাচ্চাও কামড় দেবে, এরকমই। তার টিউবওয়েলে পানি চাপতে যাচ্ছে, মনে হয় কুকুর মনে হয় আসলো কামড় দিল, তার মানে তার মনের মধ্যে ওই ভয়টা আছে কুকুর বোধহয় কামড়াবে। তখন সে কি করতেছে, যখন কুকুর দেখে না তখন সে এদিক ওদিক বুঝতেছে, টর্চ নিয়ে যায় টয়লেটের মধ্যে কুকুর খোঁজে নাকি, সে যে টয়লেটের মধ্যে কুকুর খুঁজতেছে, তো ভাবে এখানে বোধহয় কুকুর আছে, ওখানে বোধহয় কুকুর আছে, সারা দিন সব সময় সে খুঁজতে থাকে, বিছানায় খুঁজে, বালিশের মধ্যে খুঁজে, বালিশের চাদরে খুঁজে, কাঁথার মধ্যে খুঁজে, জামার মধ্যে খুঁজে, টয়লেটে গিয়ে খুঁজে, চেয়ারে বসে খুঁজে, টেবিলের নিচে খুঁজে, রাস্তায় খুঁজে, জামার মধ্যে খুঁজে, প্যান্টের মধ্যে খুঁজে, আন্ডারওয়্যারে খুঁজে, সব জায়গায় সে খালি খোঁজই চলতে থাকছে। হ্যাঁ, ইয়েতে করতেছে। তো সার্চিং আমাদের রুব্রিক্স আছে, সার্চিং অথবা সার্চিং অন ফ্লোর আমাদের রুব্রিক্স আছে, সার্চিং অন ফ্লোর। এবং ভয়টা কিসের? কুকুরের, কুকুর, ঠিক আছে? কুকুরটা কি করছে, তার কাছে মনে হচ্ছে যে এই তো আমাকে অ্যাটাক করতে আসছে। ডেলুশন, ডগস অ্যাটাক হিম, ডগস অ্যাটাক হিম, ডগস অ্যাটাক হিম, ঠিক আছে? ডেলুশন, ডগ সিজ, ডগ নিয়ে কত রুপিস বাড়িয়ে গেল, তাই না? এগুলা কিন্তু আমরা নিতে পারি। এই রুপিস গুলাকে যখন আপনি জয়েন করবেন, একসাথে রেপার্টরি করবেন, তখন দেখবেন যে স্ট্যামোনিয়াম সুন্দরভাবে চলে আসছে, ঠিক আছে? তো যাক, আমরা এটা কেস নিয়ে আলোচনা করছি, কিন্তু এতে অনেক বোঝার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। হ্যাঁ সিয়াম স্যার, এমনি যদি সুপারফিশিয়াল লেভেলে আরো রুব্রিক ধরি তাহলেও তো ধরা যায়, তাই না? হ্যাঁ, অনেক রুব্রিক্স, আজকে অনেকগুলা রুব্রিক্স বলবো,
যদিও সব রুব্রিক্সের ব্যাখ্যা আজকে দিব না, আমি ভাবনাটা বোঝানোর জন্য। কিন্তু এই কেসের মূল হলো ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর, ঠিক আছে, তার সাথে এই জিনিসগুলো যোগ করছি। তো যাক, আমাদের প্যাট্রিমেটিকাতে যত রুব্রিক্স আছে, এই যত কি আছে, মেডিসিন আছে, ফেয়ারফুল মেডিসিন আছে, ভয়ের মেডিসিন আছে, প্রথম সারির ভয়ের মেডিসিন হলো স্ট্যামোনিয়া। কালো দেখে ভয়, অন্ধকার দেখে ভয়, তারপরে স্থানে ভয়, একা থাকার ভয়, এগুলো সব হচ্ছে স্ট্যামোনিয়ামের কাছে একদম অসহনীয়। এসব ভয়, উৎকণ্ঠা সহ যে কোনো মানসিক লক্ষণ, মানে এই ভয় উৎকণ্ঠার জন্য তার মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ সব বেড়ে যায়। তখন তার বুদ্ধি কাজ করে না, কোনো যুক্তি দিয়ে আপনি তাকে বুঝাতে পারবেন না যে সেখানে ভয়ের কোনো কারণ নাই, বাস্তবিক পক্ষে এটা ওরকম না, ওই জিনিসটা ওরকম না। এসব যত আপনি জ্ঞান গর্ব ভরসামূলক কথা তাকে দেন না কেন, সেটার কোনো দাম তার কাছে নাই। সে কোনোভাবেই, দেখেন আমি আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। দেখেন কয়েকটা রুব্রিক্স আমরা একটু দেখি। অবজেক্টিভ রিজনেবল, মানে আপনি যদি তাকে কোনো মানে গ্রহণযোগ্য যুক্তিও পর্যন্ত দেন, দেখেন অবজেক্টিভ রিজনেবলের মধ্যে কিন্তু স্ট্যামোনিয়াম নাই। আছে, আপনি যদি এই যে রিজন ইনক্রিজড, রিজন পাওয়ার ইনক্রিজড অফ নেন, এখানেও কিন্তু কোনো স্ট্যামোনিয়াম নাই। হ্যাঁ, আপনি যদি আপনার কোন একটা ফিলোসফি তাকে দেন, ফিলোসফি অ্যাবিলিটি ফর, দেখেন এখানেও কিন্তু স্ট্যামোনিয়াম নাই। নিজে থেকে যে একটা ফিলোসফি ডেভেলপ করবে যে এটা এই না, ওটা ওই না, এইরকম কোন রুব্রিক্স এর মধ্যে আপনি কিন্তু, ও আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন। এরকম কোন রুব্রিক্স এর মধ্যে আপনি কিন্তু স্ট্যামোনিয়ামকে পাবেন না, কারণ এগুলোর সাথে তার কোনো লেনদেনই নাই। সে কোনো কিছু হলে ভয়ে চিৎকার করবে, হ্যাঁ, যেন সে এখনই ঘুম থেকে জেগে উঠলো, সামনে যাকে পাবে সেই জিনিসকে একদম আঁকড়ায় ধরবে, জড়ায় ধরবে। আপনি যখন একাই থাকবে, হ্যাঁ, আমি কয়েকটা রুব্রিক্স দিয়ে দিই, দেখেন এই রুব্রিক্স গুলা পাওয়া যায়। সেটা হলো ইনকনসোলেবল, হ্যাঁ, অ্যালোন হয় না, গ্রাভেশন, তাকে ইনকনসোলেবল, তাকে কনসোল করতে পারবে না, সান্ত্বনা, যত যা বুঝান, যত যুক্তি দেন, সে ইয়ে হবে না, ইনকনসোলেবল, ডার্ক অ্যাডমিরেশন হয় না। আর যখন একটা ভয়ের আতঙ্ক তার থেকে তৈরি হলো, যাই বলেন, যতই লাইট দেন, সে আর বুঝবে না। frightened easily, awakened terrified, knows no one is screaming, clings to the near. কাকে সে জাপটায় ধরলো, দেখছে বাঘের ভয় পাইছে, বাঘকেই সে জাপটায় ধরছে, এটা হলো স্ট্যামোনিয়াম। ঠিক আছে? তো আমরা মাইন্ডের মধ্যে যদি ফেয়ার ডার্ক অফ, এই রুব্রিক্স এর মধ্যে আমরা অনেক মেডিসিন দেখি। আমরা আরেকটু শেয়ার নেই, রুব্রিক্সটা একটু দেখি। দেখেন আমরা যদি এই ইয়েতে যাই, ফেয়ার ডার্ক অফ, ফেয়ার ডার্ক অফ, ফেয়ার ডার্ক অফের মধ্যে কতগুলো মেডিসিন আছে? ফেয়ার ডার্ক অফের মধ্যে প্রায় 103টা মেডিসিন আছে। দেখেন ফার্স্ট গ্রেডের মেডিসিন হচ্ছে স্ট্যামোনিয়াম, ক্যানাবিস ইন্ডিকা পরে ঢুকছে, কাপ দেওয়া, এলএনএল আছে, কেন, ঠিক আছে, কিন্তু দেখেন স্ট্যামোনিয়াম ফার্স্ট গ্রেডের। আবার এই যে অ্যাংজাইটি ডার্কিন, এই রুব্রিক্সটাতেও যদি যান, এইখানে দেন ক্যানাবিস ইন্ডিকা নাই, কিন্তু স্ট্যামোনিয়াম ফার্স্ট গ্রেডের। অসংখ্য, আগের ফেয়ার ডার্কের মধ্যে অসংখ্য মেডিসিন, স্ট্যামোনিয়াম সুপার গ্রেড, নট ফার্স্ট গ্রেড, একদম সুপার গ্রেড, সবচেয়ে বেশি নাম্বার পাওয়া। অ্যাংজাইটি ডার্কিনের মধ্যেও সবচেয়ে বেশি নাম্বার পাওয়া। তো স্ট্যামোনিয়ামের কাছে এই অন্ধকারটা কি, অন্ধকারের ভয় বা উৎকণ্ঠা কি, কেন সে উৎকণ্ঠায় না জেনে না বুঝে যাকে পায় তাকে একদম জড়ায় ধরে, ঝাপটায় ধরে, এসব মানেটা কি আসলে, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। তো জীবনের চলার পথে যে কোনো সময় সামান্যতম অস্বাভাবিক ঘটনা বা পরিস্থিতির যদি সম্মুখীন স্ট্যামোনিয়াম হয়, এই সামান্যতম অস্বাভাবিক
পরিস্থিতি বা ঘটনা তার কাছে থ্রেটের মতো মনে হয়। থ্রেট, জাস্ট থ্রেট। অনেক কিছুই তার কাছে অ্যাস্টনিশ, একটু দেশে অ্যাস্টনিশ, একদম অ্যাস্টনিশ, এরকম অ্যাস্টনিশড হয়ে যায়। জীবন তার কাছে একদম উপদ্রবহীন, শঙ্কাবিহীন, একদম রৌদ্রোজ্জ্বলময়, আলোকময়, আনন্দময় হতে হবে। সে সব সময় চায় তার আশেপাশের মানুষ থাকুক, ভরসার মানুষ থাকুক। শুধু আলোতে তার চলে না, সূর্যের আলো তার দরকার। তার গভীর চাহিদা, সে তাকে তীব্রভাবে ভরসা দেবার লোক তার পাশে থাকুক, সমাজ তার সাথে থাকুক। ওই যে আমরা রুব্রিক দেখেছিলাম, লঙ্গিং সানশাইন, লঙ্গিং ফর সানশাইন, লাইট অ্যান্ড সোসাইটি, আমরা গতদিন পড়েছিলাম, তাই না? এর সাথে আজকে আরেকটা রুব্রিক দেখলাম, ডেলুশন, ডিলাইটফুল শি ইজ ওয়ান্স, শি ইজ অর ওয়ান্স টু বি ডিলাইটফুল। এইরকম ডিলাইটফুল সে নিজেকে মনে করে। তাই এই আলোর ঘাটতি হলেই তার সমস্যা। জীবনের একদম সুমসৃণ পথে সামান্যতম গোলযোগী তার কাছে অন্ধকার এবং আতঙ্কের। একটু গোলযোগ হয়েছে, একটু বিশৃঙ্খল হয়ে গেছে, তার কাছে আতঙ্কের, অ্যাংজাইটি তৈরি করে ফেলতেছে, অ্যাংশিয়াস হয়ে পড়ছে, সে ওরিড হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে তার গ্যাস, অ্যাসিডিটি হচ্ছে, কোনো গুরুত্ব নাই, খাওয়ার অনিয়ম চলতেই আছে, চালিয়ে যাচ্ছে। কিন্তু কি হলো, একদিন তার গ্যাস হয়েছে, সাথে দেখা যাচ্ছে বুকটা চেপে ধরে, হয় না অনেক সময় হাইপার অ্যাসিডিটি, একদম বুক চেপে ধরছে, দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট হওয়া শুরু হয়ে গেল, নিঃশ্বাস নিতে পারছে না। অমনি তার ঘুম ভেঙে গেল, ভয় আতঙ্কে সে ছুটাছুটি শুরু করে দিল, একে ফোন দিচ্ছে, ওকে ফোন দিচ্ছে, মায়ের কাছে যাচ্ছে, বন্ধুর কাছে যাচ্ছে, যাকে পাচ্ছে তাকে বলতেছে, পরামর্শ নিচ্ছে, অন্ধের মতন বিশ্বাস করছে। কে সে সেটা দেখার বিষয় না, যাকে পাচ্ছে তার কাছ থেকে সে পরামর্শ নিচ্ছে। কিভাবে সে ওই বিপদ, মানে হাতড়ায় বেড়ায়, ড্রপিং ডার্ক অ্যাসিড, কিভাবে সে ওই বিপদ থেকে, অন্ধকার থেকে সে পরিত্রাণ পাবে এর জন্য ছুটাছুটি করবে। তো তার বউ বললো, আরে তুমি এত কি দৌড়াদৌড়ি করছো, এত টেনশন কি, আমাদের বাসায় গ্যাসের ট্যাবলেট আছে, গ্যাসের ট্যাবলেট খেয়ে দেখো। সেই ট্যাবলেট হাতে পাবার সাথে সাথে একদম সে খেয়ে ফেলতেছে। সে দেখবেও না যে ওটা কি, ওটার নাম কি, ওটার এক্সপায়ারি ডেট আছে কিনা, আদৌ ওটা গ্যাসের ওষুধ কিনা, এগুলা কিছু না। বউ বলেছে, সাথে সাথে তা খাওয়া সারা। এইসব মানে দেখার, এক্সপায়ারি ডেট বলেন, গ্যাসের অরিজিনালি গ্যাসের তো অনেক গ্রুপের মেডিসিন আছে না, সব সব ইয়ে তো একই না। ওমিপ্রাজল, পেন্টাপাজল, এরকম আলাদা আলাদা আছে, সেগুলো তো সব একই না। ওটারও তার জ্ঞান নাই, ওগুলো দেখারও তার টাইম নাই। এই জায়গাটাই স্টামোনিয়াম কিন্তু হায়াসোমাসের থেকে আলাদা। হায়াসোমাস হলে কি এটা করতে পারতো? তার বউ যদি বলতো এটা খেয়ে নাও তুমি, ডম্পিরিডন খাও, সে খেয়ে ফেলবে? ডেফিনেটলি না। হায়াসোমাস ফার্স্ট সে তো পরামর্শই নেবে না, বলবেই তো না। এবং যদি নিতে হয় তাহলে কার কাছ থেকে পরামর্শ নেবে? একদম সুপ্রিম জায়গা থেকে, প্রফেসরের লেভেলের লোকজনের কাছ থেকে সে পরামর্শ নেবে। আর সে যখন ওষুধ খাবে বা ওষুধ ব্যবহার করবে, তখন কি অবশ্যই সেটা খুঁটিনাটি জানবে, পরীক্ষা করেই না সে ওষুধটা খাবে, তাই না? কিন্তু স্টামোনিয়াম, এরকম আপনি স্টামোনিয়াম দেখবেন আমাদের ফ্যামিলিতে আছে, কাজের বাড়ির বুয়া, বুয়া বলছে আরে এটা তো কোনো ব্যাপারই না, এই আপনার অ্যাসিডিটি হচ্ছে না, একটু ওই যে চুনের সাথে পানি খান, তাহলে একটু যে দুধের ঘোল আছে ঘোল খান, একবারে খান, ঠিক হয়ে যাবে। সে তাই করবে। একজন অশিক্ষিত বুয়া, আমি ছোট করছি না, কিন্তু সে শিক্ষিত মানুষ, মাস্টার ডিগ্রি হোল্ডার, কিন্তু তারপরেও বিপদের সময় ওই যে ফ্রাইটেন্ড ইজিলি, অ্যাওকেন টেরিফাইড, নোজ নো ওয়ান স্ক্রিমিং ক্লিনস টু দেয়ার নোজ, এটাও কিন্তু ওখানে নেওয়া যায়। বুয়া বলেছে একদম খেয়ে ফেলতেছে। ঠিক আছে? তো দেখেন, এতদিন তার গ্যাস ছিল, কোনো সমস্যা ছিল না, নোন ছিল, তাই না? বিন্দাস ছিল। কিন্তু হঠাৎ জেগে উঠে ভয়ে চিৎকার করতে লাগলো, কখন যেন বুক ঘুরে এসে শ্বাসকষ্ট হওয়া শুরু, তখন যাকে পাচ্ছে তার কাছ থেকে সে পরামর্শ নিচ্ছে। সে কি পরামর্শ দিল, তার কোয়ালিফিকেশন কি, সে যে জিনিসটা খেতে বললো সেটার গুণমান কি, পরামর্শদাতার এক্সপিরিয়েন্স কি, এগুলা সে দেখে না। ওই যে বাড়ির কাজের বুয়ার কাছ থেকে সে পরামর্শ নিয়ে তার কথা মতো সে চলছে।
মানে আতঙ্ক তাকে মানে হয় কি এই ব্যক্তিরা যেখানেই আতঙ্ক আছে ওই আতঙ্ককেই সে আবার জড়ায় ধরতেছে। তা আমরা এইটুক জায়গা থেকে কিন্তু ওই যে দুইটা রুপিস বললাম আমরা ফেবুলাস তো নিতেই পারি, তার সাথে যে ফ্রাইটেন ডিজিলি এই রুপিসটা আমরা কিন্তু নিতে পারি। অর্থাৎ স্ট্যামোনিয়াম খুব সহজেই এবং কোনো উল্লেখযোগ্য কারণ ছাড়াই আতঙ্ক বা ফ্রাইটফুল স্টেটে চলে যায়। একটু ইয়ে হয়ে গেলে তার মেন্টাল স্টেট ফ্রাইটফুল হয়ে যায়, খুব সহজে ফ্রাইটফুল মুডে চলে যায়। মৃত্যু ভয়ের আতঙ্ক তখন তাকে গ্রাস করে ফেলে। অপরিচিত, অজানা, অচেনা, অন্ধকার এসব জিনিস তার আতঙ্ক। গুহা বা কেভ মাত্র স্ট্যামোনিয়ামের কাছে আতঙ্ক। টানেল তার কাছে মনে হয় উৎকণ্ঠা। আমি আগে আলোচনা করেছিলাম উদাহরণ দিয়ে, আবার করব। তো ট্রেন যখন টানেলের মধ্যে যায় তখন তার উৎকণ্ঠা, কি হবে কি হবে, উৎকণ্ঠা আরো বেড়ে যায়। ব্যাংকের ভর বা ওই যে আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া, 2-3 তলা আন্ডারগ্রাউন্ড থাকে না নিচে, এরকম কোন ঘরে যেতে তার ভয় হয়। আমাদের অনেকগুলা রুব্রিক্স আছে, আমি একটু দিয়ে দিই, রুব্রিক্সগুলা নোট করে নেন। সেটা হচ্ছে ফিয়ার আননোন অফ, ফিয়ার অফ দ্য আননোন, অ্যাংজাইটি টানেল, এটা সিঙ্গেল মেডিসিন। আর অ্যাংজাইটি টানেল, ট্রেন ইজ ইন এ টানেল হয় দা, ফিয়ার ন্যারো প্লেস ইন ভল, চার্চেস এন্ড সিলাস, ফিয়ার অফ। তো অপরিচিত লোক, অজানা লোক স্ট্যামোনিয়ামের কাছে একদম ডার্কনেস, তার কাছে আতঙ্ক, তার কাছে থ্রেটেনিং থিংস। বাচ্চারা অপরিচিত লোকের কাছে যাওয়া দূরে থাক, দেখলেই ভয় পায়। আপনার ক্লিনিকে যখন স্ট্যামোনিয়াম বাচ্চা তার মায়ের কোলে বসে মুখ লুকায়, গতদিন বললাম মুখ লুকায় থাকবে, তখন আপনার দিকে তাকাবেই না। মা বাইরে নিয়ে যাওয়া, মাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য ঠেলাঠেলি করবে। হ্যাঁ, আপনি যদি স্ট্যাথো বা টর্চ নিয়ে তার দিকে পরীক্ষা করতে এগিয়ে আসেন, তাইলে সে আর সহ্য করতে পারবে না, একবার ফেটে তীক্ষ্ণ স্বরে স্ক্রিমিং, একদম চিৎকার করা শুরু করবে। সে মনে করে যে তার কোনো ক্ষতি করার জন্য তার কাছে যাচ্ছে। আপনি আবার মজার ব্যাপার হচ্ছে, বেশি ভয় পেয়ে গেলে, আতঙ্কগ্রস্ত হয়ে গেলে আপনাকেই জড়ায় ধরছে, এরকমই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তার যে চিৎকার হবে সেটা হবে স্ট্রিকিং ডেলিরিয়াস ফ্রম। আর একটা রুব্রিক কি পাইলাম, ফিয়ার অ্যাপ্রোচিং of others of children cannot bear to have anyone come near them. অপরিচিত লোক তার কাছে আসুক, সেটাতে সে ভয় পেয়ে যাচ্ছে। কেন অপরিচিত মানুষ বা ডাক্তার কি স্ট্যামোনিয়াম ভয় পায়? কারণ অপরিচিত, ওই যে বললাম, অন্ধকার, কালো জিনিস বা ব্যক্তি হলো তার কাছে আতঙ্ক বা মৃত্যু সম। সেভাবে অপরিচিত মানুষ হলে ভয়ঙ্কর প্রাণী বা বস্তু বা পশু যারা তাকে ধরতে আসবে, ওই গতদিনের কেস, যেন সম্পূর্ণ গিলে ফেলবে, এভোর্ট করে ফেলবে। তারা ঘরের কোণে, আসবাবপত্রের পেছনে, দেওয়ালের কালো কালো যদি পশুর ছবি থাকে বা বাড়িতে যদি কালো জন্তু জানোয়ার দেখে, হ্যাঁ, ওই সব কে মনে করে যে একদম মানে মুক্তিমান বিপদ, এখান থেকে বেরিয়ে আসছে, মাটি ফুঁড়ে লাফিয়ে লাফিয়ে কিছু আসতেছে, হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে, তারা তাকে গিলে খাবে। এক গাদা এরকম মেডিসিন আছে। হ্যাঁ, এই রুব্রিক্স আছে, রুব্রিক্স গুলো দিয়ে দিচ্ছি, দেখেন একটু করে পড়েও শোনাই। ডেলুশন পার্সনস আর এনিমেল, মনে হয় ডেলুশন পার্সনস আর এনিমেল, র্যাটস, মাইস, ইনসেক্টস, ইটিসি এটসেট্রা। Delusion battles black object and people sees. Delusion animal black a sees wall and furniture, sees black animals on. Delusion animals creeping in her. Delusion animals devoured by being. Fair animal devoured by animal of being. Fair animal corns coming out of. Fair animal jumping out of the ground. এরকম তার কাছে মনে হয়। এতগুলা ভয় তার মধ্যে আছে, তার এত ভয় এবং মারাত্মক অবস্থায় পৌঁছায় যাবে যে সে ভাবে যে তাকে খুন করে তাকে ঝলসে মাংস খাবে। ডেলুশন মার্ডার্ড বিং, হি ইজ রোস্টেড এন্ড ইটেন, হি ওয়াজ মার্ডার্ড, মানে তাকে খুন করে তাকে রোস্ট করে খাওয়াবে, ঝলসায়, যেরকম শিক্ষা পাবো আমরা ঝলসাই, বা আমরা কি ঝলসাই, আমরা ওই যে নান রুটি কি দেখাই আমরা,
চিকেন গ্রিল করে খাবে তাকে, ফেয়ার রোস্টেড অফ তার কাছে মনে হয়, রোস্টেড থেকে তার অনেক ভয়। তো স্ট্যামোনিয়ামের আতঙ্ক বা একাকিত্বের ভয় তীব্র বোঝা যায় যখন আমরা দেখি সে ভাবছে যে সে নিজেই একটা কবরের মধ্যে আছে। এটা একটা তীব্রতর আতঙ্কগ্রস্ত অবস্থা। ডেলুশন গ্রেভ হি ইজ ইন দ্য সিঙ্গেল মেডিসিন স্ট্যামোনিয়াম, ঠিক আছে, ডেলুশন গ্রেভ হি ইজ ইন হিজ, তার কবরে সে আছে। এই আতঙ্ক তখনই আসে যখন একজন ভাবে যে সে যেন এক জনহীন প্রান্তরে একা আছে। গ্রেভ মানে কি? কবরের মধ্যে তো কেউ থাকে না। ওই নির্জন প্রকৃতির কথা বললাম, আজকে কিন্তু কবরের কথা বলছি। ঘটনা একই, ফিলিংস একই। নির্জন একা রয়েছে এবং আশেপাশে ভয়ানক সব ঘটনা ঘটছে বা ঘটেই চলছে, সেসব দৃশ্য সে দেখছে। সে যেন মারা যাচ্ছে, আর কোনো বাঁচার উপায় নাই। এটা তীব্র ভীতিকর অবস্থা। ওই যে গতদিন বলতেছিলাম ওয়াইল্ডারনেস, ডেলুশন ওয়াইল্ডারনেস অফ বিইং, ঠিক আছে, delusion along being, wilderness along in the, তারপরে delusion vision has horrible beside him, তার আশেপাশে একদম হরিবল ভিশন, এটা সিঙ্গেল মেডিসিন। তারপর delusion terrified, dying his, delusion die about to die one was, এগুলো আমি দিয়ে রাখলাম, এগুলো এত কিছু শেখার দরকার নেই, আপনারা একটু মাথায় রাখলেন যে এইরকম ভাবনা স্ট্যামোনিয়ামের মধ্যে আছে। তো আমরা এগুলা তো আসলে লিটারেচার পড়তে লাগলে তো শেষ হবে না, ম্যাথমেটিক্যাল আবার এত জিনিস দেওয়া নাই। তো আমরা আমাদের শেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের চেম্বারে বা আমাদের ক্লিনিকে এই এগুলা মিলে কিন্তু একটা স্টেট তৈরি হয়, অল্প অল্প রুট মিলে স্টেট তৈরি হচ্ছে। এই স্টেটের পেশেন্ট আমরা কখন পাবো, কিভাবে আমরা দেখতে হবে, মানে আমাদের ক্লিনিক্যালি পেশেন্টের প্রেজেন্টেশনটা কেমন হবে সেটা আমাদের জানতে হবে। যাক, আমি একটা উদাহরণ দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যে একজন আতঙ্কগ্রস্ত মহিলা খুব অ্যাংজাইটিতে আছে, খুব অ্যাংজাইটি নিয়ে বলতেছে যে ডাক্তার সাহেব, আমি গতকাল রাত্রে তো প্রায় মরেই যাচ্ছিলাম। ভালো করে শুনেন, রোগী এরকম কথা বলে, ডাক্তার সাহেব গতকালকে তো রাত্রে আমি প্রায় মরেই যাচ্ছিলাম। আমার আইবিএস এর প্রবলেমের জন্য তো আমি আপনার কাছে ওষুধ খেতাম, ট্রিটমেন্ট নিয়েছিলাম, সেটা তো এখন নিয়ন্ত্রণে আছে, কিন্তু গতকালকে হঠাৎ করে আমার সব বেড়ে গেল। অফিসের কাজে আমার হাজবেন্ড ঢাকায় গেছে, আর আমার একমাত্র ছেলে সে ওই যে এক্সকারশনে কয়েকদিনের জন্য ট্যুরে গেছে। তো গত রাত্রে আমি বাসায় একাই ছিলাম, রাত্রে আমার খুব ভয় হলো, গ্যাস বেড়ে গেল, পেট ফুলে গেল, মনে হচ্ছিল আমি একাই আছি, আমার যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে। এটা ভাবতে ভাবতে প্রচন্ড টেনশন শুরু হয়ে গেল, মনে হচ্ছিল মনে হয় আমার একটা কিছু হয়ে যাবে, আমার কাছে তো কেউ নাই, আমি একদম একা, আমি বোধহয় মরে যাব। পেটটা আমার ফুলে যাচ্ছিল, মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাবে, আমি মারা যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি আমার হাজবেন্ডকে আর ছেলেকে ফোন করলাম, রোগী এসে বলতেছে। তো এই ভাবনা থেকে কিন্তু আমরা এই রোগীগুলা দিয়ে নিতে পারি। ডেলুশন, ওয়াইল্ডারনেস, বিং, delusion along of being wilderness along in, delusion die about, আমি তো মরেই যাচ্ছিলাম, delusion die about to die one was, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু ছোট ছোট করে করা যায়। আমি আরো কিছু কেস বলবো, নেক্সট দিন অনেকগুলো ছোট ছোট কেস বলবো, রোগী এরকম করে বলবে আর আপনারা এই জিনিসগুলো ডিসকাউন্ট দিতে পারবেন। তো যাক, আমি এই যে কুকুরের যে কেসটা নিয়ে আলোচনা করতেছিলাম, ওই পেশেন্টের মধ্যেও কিন্তু এরকম একটা ভাবনা আছে। সে বারবার রাস্তা দিয়ে যাচ্ছিল আর বারবার পেছনে তাকাচ্ছিল, কুকুর আসছে নাকি, আক্রমণ করবে নাকি। আবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছিল যে এরকম করাটা ঠিক হবে না। পেশেন্ট ভাবে আর পেছনে তাকাবো না, কিন্তু তখনই তার দম বন্ধ হয়ে যায়, শরীর ভার হয়ে আসে, না তাকিয়েও আর পারে না, তখন সে আর হাঁটতে পারে না, ভাবে সত্যি সত্যি যদি কুকুর থেকে থাকে তাহলে কি হবে। এই যে এক ধরনের সাফোকেশন, দম বন্ধ করা অবস্থা। আমাদের রুব্রিক্স আছে কি, একটা সিঙ্গেল মেডিসিন স্ট্যামোনিয়াম, ডেলুশন সাফোকেটেড শি উইল বি, এটাও কিন্তু আমরা আগের ওই কেসে নিতে পারি, ডেলুশন সাফোকেটেড হি উইল বি। মজার ব্যাপার কি জানেন, আমরা প্রথম দিনে আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা অনেকগুলো আমাদের স্টলওয়ার্ড বড় বড় যারা হোমিওপোথা, কেন, ফেরিংটন, তারপরে আরো এলেন,
ক্লার্ক, বিভিন্ন উদ্ধৃতি দিয়ে আমরা বলেছি, সেখানে আমরা কিন্তু দেখেছিলাম হাইড্রোফোবিয়া, তাই না? এদের মধ্যে হাইড্রোফোবিয়া প্রচন্ড জলাতঙ্কের কাজ, জলাতঙ্কের বিষয়ে কাজ করে, পানির পিপাসা অনেক, কিন্তু পানি খেতে গেলে মনে হয় চক হয়ে আসছে, গলা আটকে আসছে, এরকম বলছিলাম না? তো বেসিক্যালি স্ট্যামোনিয়ামের সাথে কুকুরের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক। স্ট্যামোনিয়ামের সাথে কুকুরের মানে অতপ্রতভাবে জড়িত। অনেক ওষুধে আমরা কুকুরের ভয় বা কুকুরের আতঙ্ক দেখি, টিউবারকুলিনামের মধ্যে দেখি, কিন্তু স্ট্যামোনিয়ামে সেটা প্রকট আকার ধারণ করে। অনেক রকম পানিতে স্ট্যামোনিয়ামের ভয় আছে, কিন্তু সবচেয়ে বেশি ভয় হলো কুকুরকে নিয়ে। স্ট্যামোনিয়াম অনেক পশু, প্রাণী, ইনসেক্ট এগুলাতে ভয় পায়। কুকুর হলো স্ট্যামোনিয়ামের কাছে একদম মুক্তিময় বিভীষিকা। কুকুর থেকে সে শত শত হাত দূরে থাকার চেষ্টা করে, 100 হাত দূরে থাকবে। হ্যাঁ, এই পেশেন্টও কিন্তু এই কাহিনী, সে দূরে থাকে। যেখানে সে কুকুর, সেখানে স্ট্যামোনিয়াম ব্যক্তিকে আপনি খুঁজে পাবেন না। স্ট্যামোনিয়াম সব জায়গাতে, সেজন্য কুকুর দেখে, খুঁজে, সার্চিং অন ফ্লোর, খুঁজে বেড়ায়। যেখানে যেখানে কুকুর থাকা অসম্ভব, থাকবেই না, সে জায়গাতেও সে কুকুর খুঁজে। স্ট্যামোনিয়াম কুকুর দেখে ভাবে কুকুর যেন তাকে আক্রমণ করতে আসছে, আক্রমণ করে তার বুকটাতে একদম আঁচড়ে আঁচড়ে কামড়ায় তাকে একদম ক্ষতবিক্ষত করে ফেলবে, তার শরীরের মাংস চিবিয়ে চিবিয়ে খাবে, এরকম মনে হবে। ঠিক আছে? Delusion, dogs attack him, growing fish and groan, dog bite in his chase, আমাদের রুপিস আছে। ঠিক আছে? তো কুকুরের ভয়ে সে প্রলাপ বকতে থাকে। এই কেসেও পেশেন্ট কুকুর 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 করে গেছে, তাই না? বলতেই ছিল, কতবার বলছে, সব বিষয়ের সাথে সে কুকুরকে যোগ করছে, শুধু কুকুর খোঁজে, কুকুর খোঁজে, কুকুর খোঁজে। চলতে চলতে পেছনে তাকায় কুকুর, পা দেখে, এই দেখে, ওই দেখে, খালি পায়ে হাঁটতেছে, সেখানেও তার মনে হচ্ছে, তার কাছে মনে হচ্ছে যে এই মনে হয় কুকুর আক্রমণ করতে আসলো, কামড়াতে লাগলো। সেও অনেক ভয় পায় কুকুর, বিশেষ করে তার ভয়টা প্রকট হয় যদি কালো কুকুর, স্ট্যামোনিয়াম যদি কালো কুকুর দেখে, তাহলে তো মাথা নষ্ট। সে হিয়ার ডগস অফ ব্ল্যাক ডগ, আমাদের উপরে আছে, হিয়ার ডগস অফ ব্ল্যাক ডগ, এই ভয়টা তার মধ্যে আছে। তাহলে তার এই কুকুর কুকুর বলাটাকে আমরা কিন্তু ডেলিরিয়াম ডগস নিতে পারি। ডেলিরিয়াম ডগ টক্স অ্যাবাউট, আমাদের উপরে আছে ডেলিরিয়াম, বারবার বলতেছে ডেলিরিয়াম, বললাম না, একই জিনিস বারবার বলতে থাকে, ডেলিরিয়াম। ডেলিরিয়াম ডগস টক্স অ্যাবাউট, delirium, frightful dogs is attacking her as if, দেখছেন ডগ কত রূপ বাইর হচ্ছে, সিঙ্গেল মেডিসিন স্ট্যামোনিয়াম। here dog of attacking him in delirium, আমাদের এই পেশেন্টের মধ্যে কি সব রূপ নেওয়া যায়। ঠিক আছে? আরেকটা হচ্ছে মনোম্যানিয়া। মনোম্যানিয়া, হোয়াট ইজ মনোম্যানিয়া? মেনিয়া আমরা তো বুঝি, তাই না? মেনিয়া বুঝি না? মেনিয়া মেনিয়া বুঝি না? জি স্যার, নির্দিষ্ট একটা বিষয়ে পাগলামিটাই মনোমিনিয়া। হ্যাঁ, মেনিয়া। তাহলে মনোমিনিয়া কি? মনোমিনিয়া হলো একটা মাত্র বিষয়ে তার ধারণা, এবং অতিমাত্রা এবং বদ্ধমূল, এবং মানে কি বলবো, এক ধরনের জ্ঞান বিভ্রাট, হ্যাঁ, একান্ত উন্মাদনা। মেনিয়া তো ওয়ান কাইন্ড অফ উন্মাদনা, এটা একান্ত উন্মাদনা, এক বিষয়ে উন্মাদনা, এটা আপনি বলতে পারেন। তো ব্যক্তি ওই একটা বিষয় ছাড়া অন্য, মনোমেনিয়াতে ব্যক্তি ওই বিষয় ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করতেই পারে না। অন্য কিছু গেলে আবার শেষ। মনো, মনো মানে কি? একক। আর মেনিয়া মানে হচ্ছে উন্মাদনা, প্রচন্ড আবেগ। তো মনোবিজ্ঞান এবং মনোচিকিৎসায়, এই সাইকোলজিতে এই মনোমেনিয়া একটা, মানে এটা অনেক আগে থেকে ধারণাটা, মানে 19 শতকের গোড়ার দিক থেকে এইটা খুব প্রচলিত একটা টার্ম, মনোমেনিয়া। হ্যাঁ, আপনারা এর আগে শুনছেন কিনা জানি না, মনোমেনিয়া ওয়ার্ডটা শুনেছেন? শুনেননি? তো এই মনোমেনিয়া মানে বিশেষ ধরনের এক ধরনের পাগলামি বলা যায়। বুদ্ধিমত্তা তার সুস্থ থাকে, সব কিছু। এই রুগী বলছে না আমাকে আবার পাগল মনে করেন না, আমি ঠিকই আছে, আমি তো রুগীকে ঠিক মতো ওষুধ দিতে পারছি, সে কিন্তু পেশেন্ট বলতেছিল। কিন্তু একটা মাত্র ধারণা তার আবেগ বা তার মস্তিষ্ককে একদম গ্রাস করে ফেলছে।
ওই আবেশ যে কোনো প্রকারে হতে পারে, এটা শুধু কুকুর বলে তা না, মনোমিনিয়া অহংকারেও হতে পারে, সে নিজেকে অনেক বড় ভাবতেছে, সম্রাট ভাবছে, ঈশ্বর ভাবতেছে, বিরেক্টমের মতো। ইভেন দেন সন্দেহ হতে পারে, বারবার ওই একটা বিষয় নেই সন্দেহ, আমার বউ নিশ্চয়ই কারোর সাথে অ্যাফেয়ার, ঘুরে 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 ঘুরে। আবার হত্যার মনোমিনিয়া হতে পারে, বা কোন একটা আইডিয়ার মনোমিনিয়া হতে পারে, এরকম একটা বিষয় আসতে পারে। তো এই যে ওসিডিও কিন্তু মনোমিনিয়ার সাথেই যায়। একটা বিষয়ে অনেকের ওসিডি থাকে না, খালি হাত ধোয়াই, টয়লেটে গেলেই হাত ধোয়া, বা এই বেসিনে যে আমাদের এই যে করোনার পরে আমাদের বাচ্চাদের মধ্যে তৈরি হয়েছে, হ্যাঁ, বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া, এই যে ওসিডির যে বিষয়, হ্যাঁ, বারবার তার মাথার মধ্যে, সে করতে চায় না তারপরেও হয়। তারপরে কিছু ডেলুশন ডিসঅর্ডার থাকে, ওই ভাবনাতে যায়। তারপরে বাইপোলার ডিসঅর্ডার মানে কি? বাইপোলার ডিসঅর্ডার আমার এক রিলেটিভ ছিল, তার কি, সে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, ভালো সাবজেক্টে না, তার মনে হয় যে এইটা ভালো হচ্ছে না, আমি ইংল্যান্ডে পড়বো, হ্যাঁ, তারপরে ইংল্যান্ড থেকে মনে হয় না, আমি এখন দিল্লিতে পড়বো। এই যে বাইপোলার ডিসঅর্ডার গুলো তার মধ্যে অতি উৎসাহী হয়ে পড়ে, আরো বেশি পড়বো, আরো বেশি, লাস্টে ডিগ্রি হলো না, অনার্সই করতে পারলো না। তো এটাও হচ্ছে মনোমেনিয়ার মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, মনোমেনিয়া নিয়ে অনেক আলোচনা করা যায়, মনোমেনিয়া আমি বিস্তারিত যাচ্ছি না, আমাদের রুব্রিক্স আছে মনোমেনিয়া, যে আমি দিয়ে দিয়েছি মাইন্ড মনোমেনিয়া, ঠিক আছে। তারপরে টকিং ওয়ান সাবজেক্ট, টকিং নাথিং অফ, মানে রুব্রিক্সটা হচ্ছে টকিং নাথিং অফ বাট ওয়ান সাবজেক্ট, অন্য কিছু ছাড়া সে বলবে না, একটা সাবজেক্টে বলবে। রুব্রিক্সটা শিখে নেন, একই কথা বারবার ঘুরে ঘুরে বলতেছে, টকিং নাথিং অফ বাট ওয়ান সাবজেক্ট, একই কথা ঘুরে ঘুরে বারবার বলে। তারপরে অটোমেটিক বিহেভিয়ার অ্যাক্ট, বারবার ঘুরে ঘুরে, মানে আমি তাকাবো না, আবার ঘুরছে। এটা হলো অটোমেটিক। আপনারা যদি ওসিডি শিখতে চান, ওসিডি ট্রিটমেন্ট করতে চান, তাহলে এই রুব্রিক্স গুলো আপনাদেরকে বিস্তারিত জানতে হবে, নাহলে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। আমি কিন্তু অনেক ওসিডি ট্রিটমেন্ট করি এই ইয়েগুলোকে ব্যবহার করে। তাহলে অটোমেটিক বিহেভিং অ্যাক্টস, একই এক অটোমেটিকলি করতেছে। তারপর ডেলুশন, ডগ বাইটিং হিম, এটা তো দিলাম, ফেয়ার ডগ অফ ব্ল্যাক ডগ, এটাও তো দিলাম। তো শুধু কালো কুকুর বলেই নয়, যে কোনো কালো বস্তু বা কালো প্রতীকেই সে ভয় পায়। হ্যাঁ, ওই যে ব্ল্যাক পতাকা, ব্ল্যাক আমাদের আইএসআই এদের যে ডার্ক পতাকা, সেটা থেকে সে ভয় পায়। তো স্ট্যামোনিয়ামের কাছে যে কোনো প্রাণী বা বস্তু বা সিচুয়েশন তখনই কালো হয় যখন সেখান থেকে বিপদ সংকেত দেখা যায়। এটা কিন্তু একটু ডিপ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। সাদা জিনিসকে সে কালো দেখে ফেলতেছে যদি সেটার কাছ থেকে তার কাছে মনে হয় বিপদ আসতে পারে। সে সামান্যতম বিপদের আঁচ যদি করে, অচেনা কিছু, যেটা তার শরীরের উপরে কোনো উপদ্রব হোক, বা অচেনা নামের কোনো রোগ হয় যা তাকে অন্ধকারে রাখে, সে সবকিছুকে কালো মনে করে, ডার্ক মনে করে, যে ফেয়ার ডার্ক। তার ভয় এবং আতঙ্ক মনের কাছে অচেনা মানুষ, অচেনা বস্তু, অচেনা পরিস্থিতি, সবকিছু বিপদ যেন তার কাছে কালোর মতো মনে হয়। হ্যাঁ, দেখেন খুব সুন্দর উদ্দেশ্য, ডেলুশন, ব্ল্যাক অবজেক্ট এন্ড পিপল সিজ হিয়ার ব্ল্যাক এভরিথিং, সবকিছুকে সে ব্ল্যাক দেখে, যত ব্ল্যাক আছে সেগুলো দেখে সে ভয় পায়। তো এই কেসটাতে, কুকুরওয়ালা কেসটাতে পুরোপুরি ডেলিরিয়াস স্টেজে আছে, সে যে কুকুর 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 করে আতঙ্কগ্রস্ত হচ্ছে। আর কি বললো যে আমি খালি পায়ে যখন হাঁটছিলাম মাঠের মধ্যে, ওই মাঠের মধ্যে কুকুরের লালা পড়ে আছে নাকি, ঘরে এসে মনে হচ্ছে আমার আবার জলাতঙ্ক হয়ে গেল না। তো সিঙ্গেল মেডিসিন স্ট্যামোনিয়াম, এই রূপ দিচ্ছে ডেলুশন র্যাবিট। হ্যাঁ, র্যাবিট। তো স্ট্যামোনিয়াম পেশেন্টের মধ্যে জলাতঙ্ক লক্ষণ সত্যি সত্যি দেখা যায়। সে কুকুরের ভয় যেমন বিকারগ্রস্ত হয়ে প্রলাপ বকতে থাকে, তেমনি কুকুরের মতন উচ্চ স্বরে ঘেউ 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 করতে থাকে। জলকে আতঙ্ক হয়, পানি থেকে আতঙ্ক হয়, ভায়োলেন্ট হয়ে কামড়াতে যায়, জলাতঙ্ক যেটা হয়, প্রফিল্যাক্সি, আমাদের রুব্রিক্স আছে প্রফিল্যাক্সি। হ্যাঁ, এই জলাতঙ্কের প্রফিল্যাক্সিস মানে, প্রফিল্যাক্সিস মানে এটা কি? প্রফিল্যাক্সিস মানে হচ্ছে আমরা যে
ভ্যাকসিন নিলাম, প্রতিষেধক নিলাম, তাই না? সে এইটা এরকম থাকে। তো আমাদের রুব্রিক্স দেখেন, হাইড্রোফোবিয়া ডেলিরিয়াম, সিঙ্গেল মেডিসিন, হাইস্টামোনিয়াম, হাইড্রোফোবিয়া প্রফিলেক্সি অফ, মানে এই প্রতিষেধক সে নিতে চায় যে আমার যাতে জলাতঙ্ক না হয়। আর কি বললাম, বার্কিং করে, ঘেউ ঘেউ করে, হোয়েলিং করে, গর্জন ছাড়ে, জলাতঙ্কে যা যা হয় সবকিছু সে করতে থাকে। এটা বেসিক্যালি একটা পাগলের মতন অবস্থা, উন্মত্ত অবস্থা। হ্যাঁ, বাড়ির লোকজনকে দেখছে, তাকে দেখতেছে, দেখে অবাক হয়ে যাচ্ছে, সবাই বিস্ময়, সর্বদা সে কুকুর নিয়ে চিন্তা করছে, কুকুরের কথাই বলে যাচ্ছে, হ্যাঁ, অসহায়ের মতন বলে যাচ্ছে, কি অশান্তি, কি করা যায়, কি করব, খুব অশান্তি, এর থেকে মুক্তির উপায় কি। তো এইগুলা হচ্ছে মানে লাইট ডিজায়ার ফর, ডেলিরিয়াম ক্রাইং ফর, সেখান থেকে মুক্তি চাই, অ্যাংজাইটি সালভেশন অ্যাবাউট একটা রূপ দিচ্ছে, এইটা নেওয়া যায়, অ্যাংজাইটি সালভেশন অ্যাবাউট। তারপর ইনস্যানিটি লেমেন্টিং মর্নিং অনলি, গোংরানো, এই রূপটা খুব সুন্দর আমার কেস আছে, আমি আপনাদের বলবো। ঠিক আছে, এইরকম অনেকগুলা বিষয় কিন্তু এই কেসের মধ্যে নেওয়া যায়। আমরা যেটা করি, এত তো রুব্রিক্স নেওয়া যায় না, এত তো নিয়ে কেস সাজানো যায় না, আমরা অল্প অল্প নিই, ওই একটা দুইটা নিয়ে আমরা করি। কিন্তু আমি যেহেতু শেখাচ্ছি আপনাদেরকে, শেখাতে গেলে অনেক আলোচনা করতে হয়, অনেক কিছু বলতে হয়। এই যে গল্পের মতন করে বললাম, অল্প একটা অ্যাঙ্গেলও যদি আপনার মনে থাকে, তাহলে আপনি কিন্তু সেটা দিয়েই পেশেন্টকে সঠিক সিমিনিমাম দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি।